এই প্রতিযোগিতার যুগে বাবা মা পারলে জন্মের পরপরই বই ভর্তি বড় একটা ব্যাগ ঘাড়ে চাপিয়ে স্কুলে পাঠায়। তেমনই যুগে জন্ম হয় এমন 5 বন্ধুর যারা দুনিয়ার সব কাজ পারলেও শুধু পড়ালেখা করতে গেলেই তাদের জান বের হয়ে যায়। তাহলে বুঝে নেন তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে। এদের এই ভয়ানক বন্ধুত্ব দেখে বাবা মা থেকে শুরু করে স্কুলের প্রিন্সিপাল পর্যন্ত তাদের আলাদা করার হাজারো চেষ্টা করে, কারণ সবাই বুঝে গিয়েছিল এই বন্ধুত্বের জন্যই তারা নাকি জীবনে কিছুই করতে পারবে না। কিন্তু এত চেষ্টার পরও তাদের আলাদা করা ততটাই কঠিন যতটা নিব্বা নিব্বির মন থেকে প্রেম সরানো। তবে জীবনে যাই হোক না কেন বাবা মা কখনোই তাদের হাত ছেড়ে দেয়নি, সব বিপদেই সন্তানের পাশেই ছিল। তবে এই 5 বন্ধু হাসাতে হাসাতে শেষে আপনাদের মনের ঠিক মাঝখানে গিয়ে এমন একটা আঘাত করবে যে আঘাতে আপনি মনের অজান্তে কান্না করে দিবেন। এমনই হাসি কান্নায় ভরা হাজারো ছেলের জীবন কাহিনী নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তি পাওয়া মুভি ভাজা, এ বায়োপিক অফ ব্রিলিয়ান্ট বয়েজ। ভাজার শাব্দিক অর্থ কলা গাছ হলেও আসলে এর মানে বেকার আর অলস ছেলে। ভর দুপুরে গ্রামের মাঝে বড় এক কলা বাগানের ভেতর দিয়ে কয়েকজন বাচ্চাদের সাথে কয়েকটা আধধামরা সাইকেলের রেস করছে। কিন্তু কিছু দূরে যেতেই তাদের মাঝের একজন গর্তের ভেতরে মুখ থুবড়ে পড়ে যায়, আর বাকিরা এসে তার দিকে হা করে তাকিয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো, এই ভর দুপুরে এই আধধামরা পোলাপানগুলো কাজকর্ম বাদ দিয়ে কলা বাগানের ভেতরে সাইকেল রেস কেন করছে? এই প্রশ্নের উত্তর পেতে যেতে হবে বেশ পেছনে, মানে তাদের ছোটবেলায়। এই দুনিয়ায় 3 ধরনের স্টুডেন্ট থাকে। প্রথম প্রকারের স্টুডেন্টরা পড়ালেখা করে নিজের ইচ্ছা মতো জীবনকে সাজায়। দ্বিতীয় প্রকার হলো পড়ালেখা করে বাবা মায়ের ইচ্ছা মতো জীবন সাজায়। আর 3 নম্বর হলো তারা যারা নিজেরাও জানে না এরা পড়ালেখা কেন করছে, আর এদের টিচার বা বাবা মা কেউই জানে না এদেরকে কেন পড়াচ্ছে। আর এই গল্পটা সেই 3 নম্বর ক্যাটাগরি স্টুডেন্টদেরকে নিয়ে। এক লোক এক দোকানে এসে জিজ্ঞেস করে কলার গাছ আছে? দোকানদার আরেকজনকে দেখিয়ে বলে একটাই ছিল, ওই লোকটা নিয়ে গেছে। সেই লোক কলা গাছটা নিয়ে সোজা তার বাসায় আসে। বাসায় আসতে আসতে রাত হয়ে গেলে তার স্ত্রী বলে এখন গাছ লাগানোর কি দরকার? লোকটা স্ত্রীর ইশারা বুঝতে পেরে গাছটা বারান্দায় রেখেই ঘরে চলে যায়। এই সুযোগে আরেকজন এসে গাছটা নিয়ে সেই রাতেই আঙিনায় লাগিয়ে দেয়, আর স্ত্রীকে বলে যেন সে রোজ গাছে পানি দেয়। স্ত্রীর প্রথমে রাগ হলেও স্বামীর আদেশ, তাই রোজ গাছের পরিচর্যা করতে থাকে। দেখতে দেখতে কেটে যায় 9 মাস। গাছে এক আদি কলা হয়, বাস গাছের জীবন এখানেই শেষ। আর সেই কলা পৌঁছে যায় হাসপাতালের সামনের চায়ের দোকানে। আর মজার বিষয় হলো যে এই গাছের আসল মালিক সেই এসে সেই কলার ফ্রাই খেতে খেতে জানতে পারে তার স্ত্রীর ছেলে হয়েছে। খুশিতে লোকটা চা আর কলার ফ্রাই রেখেই দৌড় দেয়। ছেলে হওয়ার পর তার যত্নে কোনো কমতি রাখে না, কখনো জ্বরের ওষুধ, কখনো বেবি মিল, তো কখনো পাশের লোকের থেকে জুনিয়র হরলিক্স এর উপকারিতা শুনে হরলিক্স কিনতেও ভোলে না। দেখতে দেখতে ছেলে স্কুলের প্রথম দিন চলে আসে। প্রথম দিনই ক্লাসে এম দিয়ে গাছ বানানো শেখায়। সব বাচ্চারা গাছ আঁকানো শুরু করলেও এই যে পাশাপাশি বসা 2 জন বোকার মতো তাকিয়ে ভাবছে তারা কি করবে। এতগুলো ভালো স্টুডেন্টদের মধ্যে নিজের মতো একজনকে পেয়ে 2 জনই একে অপরের দিকে তাকিয়ে বড়দের মতো হাসতে থাকে। আর এই প্রথম দেখায় তারা হয়ে যায় বেস্ট ফ্রেন্ড, কারণ কঠিন সময় যে পাশে থাকে সেই তো বেস্ট ফ্রেন্ড হয়, তাই না? এদের 2 জনকে হাসতে দেখে টিচার জিজ্ঞেস করে নাম কি তোমাদের? ভেবেন না যে এদের সফর শুধু এই ক্লাসে, বরং স্কুল কলেজ সব জায়গায় এরা একসাথেই চিপকে থাকে। যাই হোক, সেটা তো ভবিষ্যতের কথা। বর্তমানে এরা জানায় চশমা পড়া ছেলেটার নাম বিষ্ণু রাধাকৃষ্ণন আর অপরজনের নাম আরজু থমাস। বিষ্ণু আর আরজুর বাবা স্কুলের প্রথম দিনই ড্রয়িং শেখানোর বিষয়টা নিয়ে বেশ চিন্তায় আছে, কারণ তাদের তো ইচ্ছা ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবে। তাহলে ড্রয়িং শিখে সময় নষ্ট করা কি দরকার? এখনই ম্যাথ শিখিয়ে মাথা ঝালাই করা উচিত। বাবাদের এই মত থাকলেও 2 মায়েরই এসব বেশি বাড়াবাড়ি মনে হয়। এদিকে বিষ্ণুর বাবা বলে না, এই আরজু থমাসের সাথে এর বন্ধুত্ব মোটেও সুবিধার মনে হচ্ছে না, নিজেও পড়ালেখা করে না, একেও নিশ্চয়ই পড়তে দিবে না। মা বিরক্ত হয়ে বলে কেবলই তো প্রথম গ্রেডে পড়ছে, এখন এসব ভেবে লাভ আছে? ওকে বড় তো হতে দাও। বাবা বলে না, ওই আরজু একেও ওর মতো বানিয়ে না দেয়। বিষ্ণু যদি আরজু থেকে বেশি নম্বর পায় তাহলে আমি খুশি, কারণ বন্ধু থাকতে হবে হয়তো প্রতিযোগিতার জন্য, নয়তো প্রতিপক্ষ হওয়ার জন্য। আর এই দুজনেরই এমন এক প্রতিপক্ষের সম্মুখীন হতে হয় 4 বছর পর। প্রতিপক্ষের নাম বিসি বিশ্বাম। একদিন হুট করেই দুজনের সামনে এসে বলে সোনিয়া তার জন্মদিন উপলক্ষে তোদের যে চকলেট দিয়েছে ওটা আমাকে দে, তাহলে আমি তোদের টিচারদের বকা থেকে বাঁচার টিপস দিব। 2 বন্ধু বেশ ভয় পেয়ে পেছনে সরতে থাকে। ঠিক তখনই অন্ধকারে আলো হয়ে দেখা দেয় মুসা নামে মোটু এক ছেলে।
ছেলে। মুসা এসেই বিষ্ণু আর আরজুর কাঁধে হাত রেখে বলে, এই নে, এটা স্পেশাল চকলেট, বাবা দুবাই থেকে এনেছে। বিষ্ণু চকলেট খেতে খেতে চলে যায়। মুসার সাথে দেখা হওয়ার পর এরা দুইজন বুক উঁচু করে চলাফেরা করলেও মুসার জন্য তাদের প্রায় হেডমাস্টারের রুমে যাওয়া লাগতো। সাথে এদের বাবারাও আসতো, তবে সেটা গর্বের সাথে নয়, বরং মাথা নিচু করে, কারণ মুসার দেওয়া চকলেটটা আসলে লুজ মোশনের ওষুধ ছিল, যেটা খেয়ে বেচারা বিশ্বম ওয়াশরুম থেকে আর ঘরেই আসতে পারছে না। প্রিন্সিপাল রেগে বাবাদেরকে বলে, আপনারা গিয়ে ওই বাচ্চাকে হাসপাতালে নিয়ে যান, আর আমি এদের দেখছি। বলেই বেদ দিয়ে ধমাধম মার শুরু। এরপর থেকে অবশ্য এই বেদ কখনো আর রেস্ট পায়নি। বিষ্ণু আর আরজু তো ঠিক করেই নাই তারা আর মুসার সাথে বন্ধুত্ব রাখবেই না, কারণ এর সাথে বন্ধুত্ব হওয়ায় রোজ মার খেতে হচ্ছে। মুসা উল্টা তাদেরকে পেপসি খাওয়ানোর লোভ দেখিয়ে পাশের দোকানে নিয়ে আসে। তিন বন্ধু মজা করে পেপসি খেতে শুরু করলে মুসা বলে, জানিস এটা ফার্স্ট ক্লাস ড্রেনের পানি দিয়ে বানায়। বিষ্ণু আর আরজু ওয়াক থ্রু করে ফেলতে গেলেই মুসা বলে, 50 পয়সা দিয়ে কিনেছি, সব শেষ করবি। মজার বিষয় কি জানিস, ড্রেনের পানি দিয়ে বানানো হলেও আমাদের কিচ্ছুই হবে না, এটাই তো ট্যালেন্ট। আর হ্যাঁ, কাল কিন্তু তোরা খাওয়াবি। বিষ্ণু আর আরজু জিজ্ঞেস করে, আমরা টাকা কোথায় পাবো? মুসা বলে, কেন, বাসায় স্টাম্প কেনার জন্য 2 টাকা চাইবি, 1.5 টাকায় স্টাম্প হয়ে যাবে, আর 50 পয়সা দিয়ে আমরা পেপসি খাবো। আর এই মুসা আজীবন এই এক ডায়লগ দিয়েই এই দুজনের জীবনের 12টা বাজিয়েছে। একটু বড় হলেই দুধ কেনার জন্য 10 টাকা নিয়ে 8 টাকায় কিনে 2 টাকা জমিয়ে কোলা খাওয়া শুরু। এভাবে কয়েকদিন পরে শুরু হয় সিগারেট কেনা। তারপর কলেজে উঠে প্রজেক্টের জন্য 3000 টাকা নিয়ে 2500 খরচ করে 500 বাঁচিয়ে ড্রিঙ্কস শুরু। একেই বলে অসৎ সঙ্গে লোহা ভাসে। তবে এদের জীবনের সবচেয়ে বড় খুশি তো আসে কয়েকদিন পরে। নতুন অ্যাডমিশন, নাম ডেইজি, যাকে দেখে তিনজনই ফিদা হয়ে যায়। আর এরপর ডেইজির পেছনে লাট্টু হয়ে ঘোরা শুরু করে। তবে বিশ্বম ক্লাস ফার্স্ট হওয়ায় ডেইজির সাথে তার বেশি খাতির হয়ে যায়। কিন্তু তাতে কি, এই তিনজন তো সারা দিন ডেইজির পিছনে ঘুরবে। কখনো ক্লাসে হা করে দেখার জন্য মারামারি করবে, তো কখনো কষ্ট করে ফল পারবে। আর মুসা একাই সেটা ডেইজিকে দিয়ে হিরো সাজবে। এইভাবে তারা বাচ্চা থেকে বড় তো হয়, কিন্তু আজও ডেইজিকে তাদের মনের কথা না বলে নিজেদের মধ্যেই মারামারি করে যাচ্ছে। ফাইনালি আজ ডেইজির জন্মদিন, তাই তিনজন ক্যাডবেরি কিনতে আসে। কিন্তু একটা ক্যাডবেরির দাম 10 টাকা শুনে তিনজন মিলে একটা ক্যাডবেরি কেনে। দুইজন মিলে ক্যাডবেরি নিয়ে মারামারি করলে মুসা বলে, দুইজন মিলে একটা চকলেট দিলেই তো হলো। দুই বন্ধু করেও তাই। কিন্তু ডেইজি বলে, মুসা নাকি আগেই বলেছিল তাদেরকে দিয়ে একটা চকলেট পাঠাবে। বুঝলেন ব্যাপার? ওই যে গল্প আছে না, বান্দরে বান্দরে ভাগাভাগি নিয়ে মারামারি করে আর মাঝখান থেকে সুবিধা নেয় আরেকজন। এই মুসা হলো সেই আরেকজন। মুসা তাদের ব্যবহার করছে বুঝতে পেরে দুইজন মুসাকে মারতে তেড়ে যায়। তিনজন মারামারি করতে করতে কাদা মাটি মেখে রেখে মুসাকে বলে, যা এখনই গিয়ে আমাদের কথা বলবি। মুসাও রাজি হয়ে যায়। তিনজন মিলে ক্লাসরুমের দরজায় আসতেই খায় বিশাল বড় এক ঝটকা, কারণ তাদের ক্রাশ ডেইজি তাদের দেওয়া চকলেট দিয়ে তাদেরই পার্ট টাইম শত্রু বিশ্বমকে খাওয়াচ্ছে। এটা কোনো কথা হইল? তিনজন তো রেগে হুঙ্কার দিয়ে ওঠে। বেচারা বিশ্বম আর ডেইজি বুঝে উঠতে পারে না এদের আবার কি হলো। এরপর থেকে এই তিনজনের জীবনে 2টা পরিবর্তন আসে। 1, এরা আজীবনের জন্য ডেইরি মিল্ক খাওয়া বন্ধ করে দেয়। আর 2, বিশ্বম তাদের পার্ট টাইম শত্রু থেকে ফুল টাইম শত্রু হয়ে যায়। ছেঁকা খাওয়া 3 দেবদাস আইসক্রিম খেতে চলে আসে স্কুলের পাশের দোকানে। এসেই শুরু হয় নতুন মেয়ের গল্প, যে কিনা তাদেরকেই মারার জন্য প্রিন্সিপালকে বেত এনে দেয়। বিষ্ণুর মনে হয় রামিয়া তার দিকে তাকিয়ে হাসে, আর আরজুর মনে হয় রামিয়া তার দিকে তাকিয়ে হাসে। দুইজনের আবারও একই মেয়েকে নিয়ে মারামারি শুরু করা দেখে মুসা বিরক্ত হয়ে বলে, আমরা আজ থেকে ভালো হয়ে যাব, 2 মাস টানা পড়ালেখা করে পাশ করব, তখন মেয়েরা এমনি আমাদের পেছনে ঘুর ঘুর করবে। 3 বন্ধু আইসক্রিম খেতে খেতে যখন এই ওয়াদা করে, তখন হঠাৎই এক গাড়ি এক গাদা কাদা পানি ছিটিয়ে দিয়ে যায়। মুসা রেগে চিৎকার করলে বাকি দুজন বলে, আমরা কেবলই তো ভালো হয়ে গেলাম, থাক ওদেরকে যেতে দে। গাড়ির লোক দুইজন সরি বলে যেতেই যাবে, ঠিক তখনই কোথা থেকে যেন একটা ইট উড়ে এসে গাড়ির পেছনের গ্লাস ভেঙে দেয়। তিনজন তখনও হিসাব মিলাতে পারছে না যে ঢিলটা আসলো কোত্থেকে। ঠিক তখনই এক ছেলে চিৎকার করে বলে, তোরা আমার স্কুলের ছেলেদের গায়ে কাদা মারবি? তিনজনই অবাক হয়ে বলে, এ আবার কে, কোথা থেকে এলো এ? ঠিক আমাদের কাদের কাকার মতো অবাক হয়ে যায় আর কি। কিছুক্ষণ পরেই রামিয়া টিটকারি হাসি হাসতে হাসতে বেত এনে প্রিন্সিপালকে দেয়। আর এই 2 বলদ মনে করে রামিয়া তাদেরকে দেখে রোমান্টিক হাসি দিচ্ছে। রামিয়া যেতেই প্রিন্সিপাল বলে, নিজে এত বখাটে হয়েছো আর অন্য স্টুডেন্টকেও নষ্ট করছো? মুসা বলে, না না স্যার, আমরা তো একে চিনি না। এই তুমি কে রে? ছেলেটা 32টা দাঁত বের করে বলে, আমার নাম আব্দুল কালাম। প্রিন্সিপাল রেগে বলে, নামটা তো মহৎ ব্যক্তির, কাজ তো জঘন্য কেন? ঠিক তখনই আরেক টিচার আরেকটা ছেলেকে এনে বলে, এই বিবেকানন্দ রাজেন স্যারকে ধাক্কা দিয়েছে। প্রিন্সিপাল রেগে বলে, একসাথে 2 জন মহাপুরুষের নাম রেখেছো, তাও এসব করে বেড়াচ্ছ, তাকে কেন মেরেছো? বিবেক বলে, আমি রোজ হোমওয়ার্ক আনতাম না, তাই মারতো, ভাবলাম আজ থেকে ভালো হয়ে যাব, তাই হোমওয়ার্ক করে আনলাম, তাও মারলো। বলে, আমি নাকি কারোটা নকল করেছি? মুসা বলে, দেখেছেন স্যার, আমাদের
আমাদের মতো পচা ছাত্ররা ভালো হতে চাইলেও এই জালিম দুনিয়া তাদেরকে ভালো হতে দেয় না। মুসার ডায়লগ শুনে বেচারা প্রিন্সিপাল নিজেই ভেবাচাকা খেয়ে যায়। এরপর সবার জায়গা হয় হেডমাস্টারের রুমের বাইরে। কালাম বলে চলো আমরা বন্ধু হয়ে যাই, কিন্তু তিনজন সাফ সাফ জানিয়ে দেয় তাদের আর কারোর দরকার নেই। তবে চায়ের দোকানের আড্ডায়, বাসে, জিমে রোজ দেখা হলে যদি বন্ধু হয়ে যায় তাহলে এরা তো রোজ হেডমাস্টারের রুমের বাইরে সাজা পেতে দাঁড়ায়। তাহলে এদের বন্ধুত্ব হতে আর কতক্ষণ এবার বাকি? কালাম একদিন বলে জানো আমার কাছে ওই মুভি আছে। প্রথম ভালো ছেলে বিষ্ণু আর আরজু মানা করলেও কতক্ষণ আর না বলে থাকতো, তাই সবাই মিলে কম্পিউটার রুমে চলে আসে। কিন্তু ডিস্ক ওপেন করার সাথে সাথেই কারেন্ট চলে যায় আর ডিস্কটা ভিতরেই থেকে যায়। এবার আর যাবা কই, তিনজন তো টেনশনে শেষ। ঠিক তখনই কারেন্ট চলে আসে আর এক টিচার সিডি নিয়ে প্রিন্সিপালের রুমে যায়। বাকি দুজনের তো ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তবে মাস্টার মাইন্ড মুসার মাথায় চলে আসে শয়তানি বুদ্ধি। বিশ্বমকে ডেজির সাথে গল্প করতে দেখে মুসা এসে বিশ্বমের ব্যাগে ডিস্কের কাভার রেখে দেয়। তবে ডেজি আর বিশ্বম দুজনেই মুসাকে বিশ্বমের বেঞ্চে বসে দেখেও বিষয়টাকে পাত্তা দেয় না। আর বিশ্বমও সেই খাতাটাই কিছুক্ষণ পরে ডেজিকে দিয়ে বলে নাও তোমার খাতা, ভেতরে একটা চিঠি আছে, পড়ে জবাব। কিছুক্ষণ পরে প্রিন্সিপাল টিচারদেরকে নিয়ে ব্যাগ চেক করাতে আসে আর ডেজির ব্যাগে সেই কাভার পেয়ে ডেজিকে ধরে নিয়ে যায়। বেচারি ডেজি তো কিছুই বুঝতে পারে না। সারা ক্লাস আর স্কুলের সামনে ডেজিকে এভাবে অপমানিত হতে দেখে বিশ্বর তো রাগে গা জ্বলে যায়। ঠিক তখনই পেছনে বিষ্ণু আর আর্যর কথা শুনে বুঝে যায় এটা তাদেরই কাজ। রাগে মুসাকে মারতে আসে। সারা ক্লাসে মারামারি শুরু হয়ে যায়। মুসাকে মার খেতে দেখে কালাম আর বিবেক দৌড়ে আসে। কালাম এসেই বিশ্বমের পায়ের উপরে চেয়ার ভাঙে। ব্যাস হয়ে গেল তুলকালাম কাণ্ড। পরের দিনে আবার সবার বাবা পৌঁছে যায় প্রিন্সিপালের অফিসে। সাথে ভাঙা পা নিয়ে বিশ্বম আর তার বাবাও এসেছে নালিশ করতে। বিশ্বমের বাবা বলে আমার বাসা অনেক দূরে, কিন্তু আমার ছেলে যেন ভালো স্কুলে পড়তে পারে, তাই ওকে আত্মীয়র বাসায় রেখে পড়াচ্ছি। এখন আপনিই বলেন আপনার আমার ছেলের মতো টপার দরকার নাকি এদের মতো বখাটে পচা স্টুডেন্টদেরকে? এসব শুনে বাবারা রেগে ঠিক করে তারা এদের স্কুলই বদলে দিবে। এভাবেই বেস্ট ফ্রেন্ডদের নাম লেখা বেঞ্চটা ফাঁকা পড়ে থাকে। যে যার বাসায় বসে পড়ালেখা করতে থাকে। পড়ালেখা তো আর না, পড়ার নামে বই নিয়ে বসে বসে ভাবা এটা আসলে কি জিনিস। কিন্তু মুসা সে তো জিনিয়াস, তাই বইয়ের পাতা কেটে কেটে নকল বানানোর কাজে ব্যস্ত। মুসার বাবা বলে তুই শিওর তো এগুলোই পরীক্ষায় আসবে? মুসা মাথা নাড়িয়ে না বললে বাবা বলে এটুকু তো অন্তত জানা উচিত ছিল, বইয়ের কটা পাতা রেখে দিস, নাহলে পরের পরীক্ষায় পড়ার মতো কোনো পেজও থাকবে না। কয়েকদিন পর পরীক্ষা শেষ হতেই মুসা সবার থেকে লুকিয়ে বই বেচে টাকা নিয়ে নিজের কাছেই রেখে দেয়। এই মুসা জীবনেও শুধরাবে না। এদিকে বিষ্ণুর বাবা বলে মামার মতো ক্রিম লাগালেই শুধু চেহারা চমকাবে, ক্যারিয়ার না, এই জন্যই পড়ালেখা করতে হয়। মামার মতো আবার ম্যাট্রেসের ব্যবসা শুরু করে দিও না। আর শোনো, তোমার জীবনে যেটা খুশি সেটা হও, কিন্তু অপশন দুইটা, হয়তো ডক্টর নয়তো ইঞ্জিনিয়ার। বিষ্ণুর সাথে সাথে মা আর মামাও অবাক হয়ে ভাবে তাহলে বিষ্ণুর ইচ্ছাটা থাকলো কোথায়? বিষ্ণু বলে আমাকে কোনো ইচ্ছা থাকতে পারে না, পড়ালেখা তো আমাকে করতে হবে। কে শোনে কার কথা? বাবা রেগে দেয় হাঁটা। এদিকে মুসার বাবা বলে দেখো বাবা, যতই চেষ্টা করিস না কেন তুই ভর্তি পরীক্ষায় পাশ করতে পারবি না। এর চেয়ে আমার সাথে বাহারাইন চল, দুজনে আরামে দোকান চালাবো। খামোখা কেন আমার টাকা নষ্ট করছিস? বেচারা মুসা মায়ের দিকে আশায় ভরা নজরে তাকালে মা বলে মেনে নে, তোর ব্রেনও তোর বাবার মতোই গোবরে ভরা, তোদের দ্বারা পড়ালেখা হবে না। মুসা বেচারা অপমানে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে আমি ইঞ্জিনিয়ার হয়েই ছাড়বো। বাবা বলে বন্ধুরা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবে তাই এমন জিদ করছে। বেচারা মুসার বাবা মা আগে থেকেই তার ভবিষ্যৎ বুঝে গেছে। মজার বিষয় কি জানেন? একসাথে না থেকেও সব কটা বন্ধুই ভর্তি পরীক্ষায় বড় সড়ো একটা ডাব্বা মারে। এতেও অবশ্য বিষ্ণুর বাবা একটুও দমে না। তার একটা ইচ্ছা জমি বেচে হলেও বিষ্ণুকে ইঞ্জিনিয়ারিং পড়াবে আর বিষ্ণুকে এমন জায়গায় পাঠাবে যেখানে তার বন্ধুরা বিষ্ণুকে খুঁজেও পাবে না। বেচারা বিষ্ণু ভয়ে মায়ের কাছে বসে কান্না করতে থাকে। পরের দিনই আর্যুর মায়ের সাথে বিষ্ণুর মায়ের দেখা হলে জিজ্ঞেস করে বিষ্ণুকে কোন কলেজে ভর্তি করাবে। বিষ্ণুর মা প্রথমে খুব ভাব নিল, শপিং থেকে বের হয়ে তার ভাইকে বলে আর্যুর মাকে কলেজের নাম বলতে। মানে মায়েরাও চায় তাদের ছেলেরা সব একসাথেই থাকুক। কলেজের নাম শুনে আর্যুর বাবা তার বড় ভাইকে বলে আর্যুকে সেই কলেজে ভর্তি করিয়ে দিতে, কারণ আর্যুর মার অনেক কম। চাচা রাজি তো হয়, সাথে নিজের ছেলেকে নিয়ে গর্ব করে বলে আমার ছেলে সব নিজের যোগ্যতাই পেয়েছে, এমন রিকমেন্ড করা লাগেনি। তোমার ভাগ্য ভালো আমাদের চার্চ ওই কলেজ চালায়, এখন থেকে ছেলেকে সামনে রেখো, না হলে একদম বকে যাবে। ছেলের কথা শুনে বাবা মা দুজনেরই মাথা নিচু হয়ে যায়। পরের দিন সকালে বিষ্ণুর বাবা বিষ্ণুকে নামানোর সময় বলে তোমার বন্ধুরা যা খুশি একটা কাজ করে চলতে পারবে, কিন্তু তোমাকে জীবনে সফল হতে হবে। আর হ্যাঁ, এখানে কোনো বন্ধু বানানোর দরকার নেই। বিষ্ণু ভয়ে ভয়ে তার নতুন ক্যাম্পাসে ঢোকে। মজার বিষয় হলো বিশ্বমও একই কলেজে ভর্তি হয়েছে। কলেজের এক বড় ভাই তাকে পুরো কলেজটা ঘুরিয়ে দেখাচ্ছে। ঠিক তখনই ভিড়ের মধ্যে বিষ্ণুকে দেখে বিশ্বম রেগে বিষ্ণুর দিকে তাকায়। বিষ্ণু বিশ্বমকে দেখে ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। বিশ্বমকে হঠাৎ এভাবে দাঁড়াতে দেখে সিনিয়র ভাই জিজ্ঞেস করে কি হলো। বিশ্ব
বিশ্বম রাগে গজগজ করতে করতে বলে, আমি যে ছেলেগুলোর কথা বলেছিলাম ওই ছেলেটা তাদেরই একজন। সিনিয়র রেগে বলে, তাহলে দাঁড়িয়ে আছিস কেন, আজ বদলাটা নিয়েই নে। বিশ্বম তেরে এসে বিষ্ণুর মুখে একটা ঘুষি দিয়েই এলোপাথারি হয়ে মারতে থাকলে ক্যাম্পাসের সবাই তাদের চারপাশে ভিড় জমায়। ঠিক তখনই কোথা থেকে যেন কালা, মুসা আর আজ্জু দৌড়ে এসে বিশ্বমের বাকি বন্ধুদেরকে উত্তম মধ্যম দিতে থাকে। এই সুযোগে বিশ্বম বিষ্ণুকে মারতে গেলে বিষ্ণু উল্টা বিশ্বমকে মারতে থাকে, কারণ এখন তার বন্ধুরা পাশেই আছে, তার আর কোনো ভয় নেই। পাল্টাপাল্টি মারামারিতে চারপাশে এক প্রকারের যুদ্ধ ময়দানে পরিণত হয়। বিশ্বমের পুরো দলকে মেরে ভাগিয়ে দেওয়ার পর কালাম সকলকে উদ্দেশ্য করে বেশ ভাব নিয়ে বলে, কেউ যদি আমার বন্ধুর গায়ে হাত দেয় তাহলে আমি তার হাত ভেঙে দিব। ঠিক তখনই একজন এসে বিষ্ণুর কাঁধে হাত রাখলেই কালাম তাকেও মেরে শুইয়ে দেয়। হঠাৎ ভিড় ঠেলে এক ম্যাডাম এসে বলে, আরে এটা তো মনোহর স্যার। বাকি সব শিক্ষকরাও এগিয়ে আসে। এদিকে কালাম আর বাকিরা অবাক হয়ে ভাবছে আবেগের বশে তারা শেষমেশ কি স্যারকেই পিটিয়েছে। যেমন কর্ম তেমন ফল। কিছুক্ষণ পরই প্রিন্সিপালের রুমের সামনে মুসা, আজ্জু আর কালামের বাবা দাঁড়িয়ে আছে। বিষ্ণুর বাবা সিঁড়ি উপরে উঠতে গিয়েও প্রিন্সিপালের রুমের সামনে বাকি সব বাবাকে দেখে বুঝে যায় ঘুরে ফিরে বান্দরগুলো আবারও এক জায়গায় জড়ো হয়েছে। রাগে সোজা ইউটার্ন নিয়ে চলে যায়। একে একে আজ্জু আর কালামের বাবাও চলে যায়। বাধ্য হয়ে মুসার বাবা একাই প্রিন্সিপাল রুমে আসে। চারজন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর তার পাশে মনোহর স্যারও দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল রেগে জিজ্ঞেস করে, আপনি এদের মধ্যে কার গার্জিয়ান? মুসার বাবা হেসে বলে, এরা সবাই আমার নিজের ছেলের মতোই, ছোট থেকেই এরা বন্ধু, তবে আমি এই যে মুসার বাবা। ছেলেগুলো খুবই ভালো। প্রিন্সিপাল রাগে গজগজ করতে করতে বলে, আর তোমাদের বাবারা কোথায়? মুসার বাবা বলে, ওরা তো চলে গেছে। কেন, কি হয়েছে? প্রিন্সিপাল বেশ রেগে বলে, কলেজের প্রথম দিনেই ওরা মারপিট করেছে। মুসার বাবা হেসে বলে, এসব কি বলছেন? আমি সবাইকে সে ছোটবেলা থেকেই চিনি, ওরা এরকম কাজ তো করতেই পারে না। আমরা শুধুমাত্র ওদের রিপোর্ট কার্ড আনা ছাড়া কখনো স্কুলেই যাইনি। কি তাহা মিথ্যা কথা। প্রিন্সিপাল রেগে বলে, তাহলে কি আমি মিথ্যা কথা বলছি? এই কথা শুনে মুসার বাবা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমার টিচারের গায়ে হাত তুলেছ? আমরা বাড়িতে পৌঁছাতে পারিনি আর তোমাদের নামে কমপ্লেন হাজির। তোমাদের প্রিন্সিপাল অনেক ভালো মানুষ, তাই তোমাদেরকে মাফ করে দিচ্ছে। এরপর যদি কখনো তোমাদের নামে কোনো কমপ্লেন আমার কানে আসে, এক এক করে তোমাদের সকলের চামড়া উঠিয়ে দিব। বলেই সবাইকে নিয়ে চলে যেতে গেলেই প্রিন্সিপাল অবাক হয়ে বলে, আমি কি আপনাকে চলে যেতে বলেছি? মুসার বাবা এবার পড়ে যায় মহা বিপদে। ভেবেছিল এই সুযোগে সবাইকে ছাড়িয়ে নেবে। বাধ্য হয়ে মনোহর স্যারের কাছে এসে রিকোয়েস্ট করে বলে, ওরা এর আগে কখনোই কোনো টিচারের গায়ে হাত তোলেনি, শুধু স্টুডেন্টদেরকেই মেরেছে। ওদের ভুল হয়ে গেছে, বাচ্চাদের ভবিষ্যতের ব্যাপার, এবারের মতো মাফ করে দিন। মনোহর স্যার মুসার বাবার কথা ফেলতে পারে না। মুসার বাবা খুশি হয়ে প্রিন্সিপালকে বলে, স্যার তো মাফ করে দিয়েছে। প্রিন্সিপাল বেশ বিরক্ত হয়ে বলে, ওদেরকে নিয়ে যাও। শুরু হয় সবার কলেজ লাইফ। কলেজের প্রথম দিনে আজ্জু ছেলে ভেবে এক মেয়েকে ধাক্কা মেরে পাশে বসে পড়ে। মায়া রাগি চোখে পেছনে ঘুরে তাকালে আজ্জু অবাক হয়ে যায়। স্কুলের মতোই বিশ্বমের পেছনে লাগা মেয়েদের দেখে হা করে তাকিয়ে থাকা, ক্লাসের পড়ার বদলে আড্ডা দেওয়া, এভাবে তাদের ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা চলতে থাকে। এদিকে আলাদা কলেজে ভর্তি হয়ে বিবেক পড়েছে মহাবিপদে। সবাইকে সে ভীষণ মিস করছে, যদিও বাকিদের পড়ালেখা একদম লাটে উঠেছে। প্রতিদিনই মুসা ক্লাস করার সময় ভাবে ভালো রেজাল্ট করে সে বিশ্বমকে দেখিয়ে দেবে, কিন্তু ঠিকই ঘুমিয়ে ঘুমিয়ে দিন পার করে দেয়। একদিন কলেজ শেষে সবাই দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। ঠিক তখনই বিষ্ণু রীতা নামের এক মেয়েকে দেখে ভীষণ ভালো লাগে। রীতা বিষ্ণুর দিকে তাকিয়ে হাসে। রীতা আবার রাস্তার উল্টো সাইডে থাকা আরেক ছেলে হাসির দিকে তাকিয়েও হাসছে। বোকা বিষ্ণু সেটা না বুঝেই রীতার দিকে তাকিয়ে হাসতে থাকে। হাসির বিষ্ণুকে দেখে রেগে তার দলবল নিয়ে তেড়ে আসলে দুই পক্ষের মধ্যেই মারামারি লেগে যায়। এখন সকলেই হাসপাতালের বিছানায় শুয়ে বসে আছে। হাসির বিষ্ণুকে বলে, ওই রীতার দিকে শুধু আমরা দুজনে নজর দিব, অন্য কেউ এর মাঝে আসলে ওর হাড়টি একদম ভেঙে দিব। এরপর শুরু হয় হাসির সাথে বাকি সবার বন্ধুত্ব। হাসির আর বিষ্ণু একসাথে ইথের সাথে ফ্লার্ট করতে থাকে। বিশ্বয়া কিছুদিনের জন্য হোস্টেল থেকে বাড়ি এসেছে। বহুদিন পরে রান্নাঘরে বসে আরাম করে মায়ের হাতের খাবার খাচ্ছে। ঠিক তখনই তার বাবা এসে জিজ্ঞেস করে, তুমি কবে আসলে? বিশ্বক বলে, বিকালে এসেছি। বাবা বলে, তোমার প্রজেক্ট কেমন চলছে? বিশ্বক বলে, বেশ ভালোই চলছে। প্রজেক্টের টপিক শুনে বাবা বলে, তোমার আরো ক্রিয়েটিভ কোনো টপিক নেওয়া উচিত ছিল, তারপর আর কি করার, চেষ্টা চালিয়ে যাও। বলে চলে যেতে গিয়ে ও ফিরে এসে বলে, আজকাল তুমি আবার মারপিট করছো না তো? বিশ্বক বলে, না বাবা। বাবা বলে, তোমার সামনে সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে, তাই পড়ালেখায় মনোযোগ দাও আর এসব ফালতু কাজ থেকে দূরে থাকো। তুমি হোস্টেলে কবে ফিরবে? বিশ্বক বলে, আমি দুদিন পরেই চলে যাব। বাবা বলে, দুদিন থাকার কি প্রয়োজন, পড়াশোনা করতে গিয়েছো, কালই চলে যাও, এখানে থেকে সময় নষ্ট করার দরকার নেই। বাবার এমন কথায় বিশ্বকের বেশ খারাপ লাগে। আজও ওয়াশরুমে বসে ফোন চালাচ্ছে। ঠিক তখনই মায়ার কল আসে। মায়া বলে, তুমি একটা সাহায্য করতে পারবে? আজও অবাক হয়ে বলে, এই সময় আবার কি হলো? মায়া বলে, আসলে আমার বাবার বাইকটা পাংচার হয়ে গেছে, আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি, তুমি কি আসতে পারবে? আজও কাঁদো কাঁদো গলায় বলে, তুমি আর একটু আগে বলতেই পারতে, আমি কেবলই বাসায় ফিরেছি, যদি আবার হুট করে বেরিয়ে যাই তাহলে সবাই সন্দেহ করবে। মায়া বলে, ঠিক আছে থাক। আজও বলে, না না,
আমি আসছি। কিছুক্ষণের মধ্যেই আর্য বাইক নিয়ে মায়ের কাছে পৌঁছে যায়। মায়াকে একা বাইক নিয়ে বসে থাকতে দেখে আর্য জিজ্ঞেস করে, তোমার বাবা কোথায়? মায়া বলে, বাবা তো বাসায়। আর্য অবাক হয়ে বলে, এই রাতের বেলা তুমি একাই বাইক নিয়ে বের হয়েছো? মায়া বলে, হ্যাঁ, আমি তো প্রায় বাইক নিয়ে রাতের বেলা ঘুরতে বের হই। আর্য অবাক হয়ে বলে, এভাবে রাতে ঘোরাঘুরির জন্য তোমাকে বাসা থেকে বকা দেয় না? মায়া বলে, না। স্কুটি চালাতে চালাতে আর্য জিজ্ঞেস করে, এত রাতে কোথায় যাচ্ছিলে? মায়া বলে, আমি প্রায় সময় এরকম রাতে বাইক নিয়ে বের হই, কখনো এমন হয় না, কিন্তু আজই টায়ার পাংচার হয়ে গেল বলেই ফেসে গেলাম আর তোমাকে ডাকলাম। আর্য হেসে বলে, তোমার কি খিদা পেয়েছে? মায়া অবাক হয়ে বলে, কেন, তোমার খিদা পেয়েছে? আর্য বলে, তা তো একটু পেয়েছে। আসলে আমি রাতে দেরি করে বাসায় ফিরলে একমাত্র বাবার অনুমতি ছাড়া আমার রাতের খাবার জোটে না। যদিও মা প্রতিদিন রাতে আমার রুমে দুটো ডোসা রেখে দেয়। আজ সেটা খেতে যাচ্ছিলাম, ঠিক তখনই তোমার কল আসে আর আমি বেরিয়ে পড়ি। মায়া বলে, সামান্য কিছু একটা পেলে থেমে খাওয়া যায়, আমার কাছে টাকা আছে। মায়া আর্যকে নিয়ে সরকারি একটা হাসপাতালে আসে। বাইক থেকে নেমে মায়া একটা চাওয়ালার কাছে গিয়ে 2 কাপ চা আর বিস্কিটের প্যাকেট নিয়ে আসে। আর্য অবাক হয়ে মায়ের সব কাজকর্ম দেখছে, কারণ তাকে দেখে কোনো অংশেই একটা মেয়ের মতো লাগছে না। শেষে না পেরে আর্য জিজ্ঞেস করে, তোমার কাপড় চোপড় চুল চলাফেরা সব ছেলেদের মতো কেন? মায়া বিরক্ত হয়ে বলে, কারণ আমার ভালো লাগে। এছাড়াও অবশ্য আমার কিছু কারণ আছে। আর্য অবাক হয়ে বলে, আর কি কারণ? মায়া বলে, আমি ছেলেদের মতো কঠোর পরিশ্রম করতে চাই, অনেক টাকা কামাতে চাই, নিজের একটা বাড়ি আর গাড়ি কিনতে চাই, বাবা মায়ের খেয়াল রাখতে চাই, সবকিছুই করতে চাই যেটা একটা ছেলে করে। আর্য অবাক হয়ে বলে, ছেলেরা এসব করে নাকি? মায়া বলে, কেন, তোমার কোনো ফিউচার প্ল্যান নেই? আর্য বলে, যদি ফিউচার প্ল্যানের কথা বলো তাহলে ওরকম কোনো প্ল্যান নেই, তবে আমার যা করতে ইচ্ছা করে আমি সেটাই করি, এটাতেই আমি খুশি। বলেই চায়ে বিস্কুট জুবিয়ে আয়েশ করে খেতে থাকে। মায়া অবাক হয়ে ভাবে, একটা ছেলের ভবিষ্যতের চিন্তা কিভাবে না থাকতে পারে। কলেজের সবাই মিলে আড্ডা দিচ্ছে, ঠিক তখনই রীতা এসে বলে, বিষ্ণু একটু সাহায্য করবে? বলদ বিষ্ণু যেন আকাশে চাঁদ হাতে পেয়েছে এমন ভাব করে। রীতাও সুযোগ পেয়ে যখন যা লাগবে তাই দিতে বলে, কখনো কখনো নোটও করিয়ে নেয়। বিষ্ণুও খুশি মনে তাই করতে থাকে। এদিকে মায়া আর আর্যর বন্ধুত্ব গাঢ় হতে থাকে। একদিন রাতে আর্য আর মায়া বাইকে করে ঘুরতে বের হয়। একটা দোকান থেকে কলা মুড়ি কিনে পাশেই এক গাছের নিচে বসে খেতে থাকে। মায়া জিজ্ঞেস করে, বিশ্বমের সাথে তোমাদের কি ঝামেলা? আর্য বলে, প্রথমত সে পড়াশোনায় খুব ভালো, খেলাধুলায় ভালো, সব টিচারের ওকে অনেক পছন্দ, এখন তো প্রিন্সিপাল স্যারও ওকে পছন্দ করে। মায়া অবাক হয়ে বলে, তাহলে এটাই সমস্যা? আর্য বলে, আসলে এটা যদি সিনেমা হতো তাহলে ও হতো হিরো আর আমরা হতাম ভিলেন। বিষ্ণুর এমন বোকা বোকা কথা শুনে মায়া হাসতে থাকে। এভাবেই কখনো মেসেজের কথা তো কখনো বাইরে ঘোরাঘুরি করে দুজনের সময় কাটতে থাকে। বিবেক আর্যদের কলেজের বাস্কেটবল কোর্টে বাস্কেটবল খেলা প্র্যাকটিস করতে করতে আফসোস করে বলে, আমার কলেজে না এসব নেই। মুসা মজা করে বলে, এই কলেজে পড়লে বিষ্ণুর মতো ভালোবাসার মানুষ খুঁজে পেতে। বিষ্ণু বলে, আমি তাড়াহুড়া করলে মায়া যদি না বলে দেয়। মুসা হাসতে হাসতে বলে, তুই সারা জীবন কেউ ডেলিভারি বয় হয়ে থাকবি নাকি? আর্যকে হাসতে দেখে মুসা বলে, তুমি এত হেসো না, ওই মায়া তোমাকে চা খাইয়ে খাইয়ে ডায়াবেটিস বাড়িয়ে ফেলবে। বিষ্ণু বেশ ভাব নিয়ে বলে, কাল আমি রীতাকে আমার মনের কথা বলেই দিব, আর তুইও মায়াকে তোর ডায়াবেটিসের কথা বলে দিবি। আর্য হতাশ হয়ে রাজি হয়ে যায়। পরের দিন কলেজের শেষ হতেই আর্য আর মায়া সরকারি হাসপাতালে সেই চাওয়ালা দোকানে দেখা করতে যায়। মায়া বলে, কি এমন সিরিয়াস কথা যে কলেজে বলতে পারলে না? আর্য আমতা আমতা করে বলে, দিনের বেলা এখানে অনেক গ্যাঞ্জাম, আমরা একটু সাইডে যাই। ঠিক তখনই অ্যাম্বুলেন্সে করে একজন অ্যাক্সিডেন্টের পেশেন্টকে হাসপাতালে আনা হয়। এত রক্ত দেখে আর্য বাচ্চার মাথা ঘুরিয়ে যায়, কিন্তু সে স্বাভাবিক থাকার চেষ্টা করে। মায়া বলে, তুমি ঠিক আছো তো? আর্য বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছি, কিন্তু কথা শেষ হওয়ার আগেই আর্য মাথা ঘুরিয়ে পড়ে যায়। বেচারা আর্য বন্ধুদের আড্ডায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কালাম আর্যর মোবাইল থেকে মায়া আর আর্যর মেসেজ পড়ছে। মায়া লিখেছে, আগে তুমি নিজের ক্যারিয়ার বানাও, তারপর এসব ভালোবাসার কথা ভাবা যাবে, সেই সাথে তোমার বাকি বন্ধুদেরকেও শুধরে যেতে বলো। মুসা রেগে আর্যকে বলে, ও তোকে ভালোবাসে না ঠিক আছে, কিন্তু এর মাঝে আমাদেরকে কেন টানছে? বিবেক বলে, মাঝখান দিয়ে চা খাইয়ে খাইয়ে ওকে চা মাস্টার বানিয়ে দিয়েছে। আর্য রেগে বলে, দেখ এমনিতে আমার মন অনেক খারাপ, এসব মজা বাদ দে। বিষ্ণু এসে আর্যর পাশে দাঁড়িয়ে বলে, তোর কাছে তো মন খারাপ করার কারণ আছে, আর এদিকে আমি এখনো রীতাকে নিজের মনের কথা বলতে পারিনি। ঠিক তখনই রীতা কল দিলে ফোন রিসিভ করতে রীতা বলে, আমার বন্ধু থেকে আমার একটা জিনিস নেওয়ার দরকার ছিল, তুমি কি এনে দিতে পারবে? বিষ্ণু বলে, তুমি তো আমাকে চেনোই, আমি কি কখনো মানা করেছি নাকি? রীতা বলে, বইটার নাম 3 Mistakes of My Life, বাস স্টপে গেলেই একটা ছেলেকে দাঁড়ানো দেখবে। ফোন রাখতেই বিষ্ণু অবাক হয়ে বলে, আমি কেবলই জানতে পারলাম যে রীতার নাকি একটা বন্ধু আছে, তাও আবার ছেলে। মুসা বলে, তাহলে এক কাজ করা যাক, আমরা সবাই মিলে বাস স্টপে যাই, তুই তার সাথে কথা বলবি, এরপর আর্য মায়ের সাথে কথা বলবে, দুইজনেরই সব সেটেল হয়ে যাবে। আর্য বলে, আমি আগে মায়ের সাথে দেখা করতে চাই। বিষ্ণু বলে, কিন্তু এই অবস্থায় মায়ের সাথে দেখা করাটা ঠিক হবে না। মুসা বিরক্ত হয়ে বিষ্ণুকে কাঁধে তুলে রওনা দেয়। বাইকে করে আর্য সহ তার সব বন্ধুরা মায়ের বাসার সামনে এসেছে। বিবেক দেওয়াল টোপকে ভেতরে ঢোকে। কালাম আর্যকে জিজ্ঞেস করে, মায়ের ঘর কোনটা? আর্য ইশারা করে দেখালেই কালাম একটা পাথর ছুঁড়ে সেই ঘরের জানালার কাঁচ ভেঙে ফেলে, আর বিবেক গিয়ে সোজা কলিং বেল বাজাতেই থাকে। সবাই আরো বেশি ভয় পেয়ে গেলে বিবেক বলে, আরে বাসায়
তো কেউই নেই। আর্য বলে আমি জানি ও কোথায় গেছে, ও আসলে অনেক বড় চিটার। মায়া তার বাবাকে নিয়ে সেই সরকারি হাসপাতালে এসেছে। বাবাকে চেয়ারে বসিয়ে মায়া চা আনতে যায়। ঠিক তখনই আর্য তার বন্ধুদেরকে নিয়ে চলে আসে। মায়া মাতাল আর্যকে দেখে হতবাক হয়ে যায়। আর্য সে বলে তুমি আমাকে কি মেসেজ করেছিলে? আমার ফ্রেন্ড সার্কেল খারাপ, তুমি জানো ওরা কে? ওরা আমার কলেজের টুকরা। আমরা যেমন আছি তেমনই থাকবো। তোমার কারণে আমি আমার বন্ধুদেরকে ছাড়তে পারবো না। আমার যত কমতি আছে সব তো লিস্ট বানিয়ে নিয়েছো। কখনো নিজের দিকে তাকিয়ে দেখেছো? নিজের বাবা জামা কাপড় পরে চুল ছোট করলে তুমি ছেলে হয়ে যেতে পারবে না। মায়ার বাবা আর চোখে তাকিয়ে আর্যর কাণ্ড কারখানা দেখছে। এদিকে আর্য বলে বোধহয় ওর বাবা ছেলে চেয়েছিল, কিন্তু ভুল হয়ে মেয়ে হয়ে গেছে। এই কারণেই ওর বাবা হয়তো সবসময় ডিপ্রেশনে থাকে। মায়া মন খারাপ করে বাবার দিকে তাকায়। আর্য বলে যার যা কাজ তাকে সেটাই করতে হবে। নিজের পোশাক আর আচার আচরণ বদলালেই সব বদলে যায় না। তুমি তো নিজেকে বাবার পরি মনে করো। আমি তোমাকে বলেছিলাম বিয়ের পরও আমি তোমাকে সাপোর্ট করব, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। আমি তোমার জন্য সবকিছু ছাড়তে পারি, কিন্তু আমার বন্ধুদেরকে ছাড়তে পারবো না। বলে আর্য আর তার বন্ধুরা বাইক নিয়ে চলে যায়। মায়া চায়ের কাপ নিয়ে বাবার কাছে আসে। মায়াকে মন খারাপ করে বসে থাকতে দেখে বাবা বলে আমি জানতাম তুমি তোমার জীবনটা তেমন ভাবেই কাটাচ্ছ যেমনটা তুমি চাও, তবে আজ জানতে পারলাম তুমি এসব আমার জন্য করছো। আমি তোমার উপর কোনো দায়িত্ব চাপিয়ে দিইনি। কেন এত বোঝা বয়ে বেড়াচ্ছ? মায়াকে কাঁদতে দেখে মায়ের বাবা মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে ওই ছেলের জন্যই আজ নিজের মেয়েকে এত ভালোভাবে বুঝতে পারলাম। বাইকে করে বাস স্টপের দিকে যেতে যেতে আর্য বলে আজ ওকে কথাগুলো বলতে পেরে অনেক শান্তি লাগছে। মুসা বিষ্ণুকে জিজ্ঞেস করে বাস স্টপে এই রাত 10টার সময় রিতার যে বন্ধু আসছে তাকে কি তুমি চেনো? আর্য বলে আমাদের প্রথম দিন থেকেই ওর উপর সন্দেহ ছিল। কালাম বলে ওই হাসির নামে ছেলেটাই হয়তো হবে। বিষ্ণু হাসিকে কল করে বলে আজ রাত 10টায় তোর প্ল্যান কি? হাসির হাত ধুতে বলে রাতের খাবার খেলাম। কেন, কি হয়েছে? বিষ্ণু বলে রিতার কোনো একটা ফ্রেন্ড বই দিতে বাস স্টপে আসছে, আমি সেখানেই যাচ্ছি। হাসির হাই হুতাশ করে বলে আরো একজন এসে গেছে। বিষ্ণু বলে আমি শুধু কনফার্ম করতে ফোন দিলাম যে তুমি সেই ছেলে কিনা। এক কাজ করো, তুমিও বাস স্ট্যান্ডে চলে আসো, এরপর আমরা একসাথে ওই ছেলের কেস ক্লোজ করে দিব। হাসির আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে। বাস স্টপে আসতেই বিষ্ণু আর তার বাকি বন্ধুরা এক হ্যাংলা মতো ছেলেকে বসে থাকতে দেখে। আর্য আর বিষ্ণু এসে জিজ্ঞেস করে তুমি কি রিতার বন্ধু? ফ্রেডি বোকার মতো হেসে বলে হ্যাঁ, আমি আর রিতা অনেক ক্লোজ ফ্রেন্ড। আমি ওর মতো মেয়ে আজ পর্যন্ত দেখিনি। আর্য বিরক্ত হয়ে বলে আমরাও তোমার মতো গাধা কখনো দেখিনি। বিষ্ণু ধমক দিয়ে বলে বই দাও। ফ্রেডি বই দিয়ে টাকা চাইলে বিষ্ণু ফ্রেডির হাত জোরে চেপে ধরে। ফ্রেডির প্রচন্ড ব্যথা পেয়ে অন্য হাত তুলে বলে আমি কিন্তু তোমাকেও মারবো। ঠিক তখনই একজন এসে ফ্রেডির হাত চেপে ধরে। ফ্রেডি রেগে বলে আমার হাত ছাড়ো বলছি। নতুন একজনের আগমনে সবাই অবাক হয়ে যায়। আজিন ফ্রেডির হাত মুচড়ে বলে পুলিশের সাথে পাঙ্গা নেবি তাই না? বলেই ফ্রেডির হাত মুচড়ে ধরে। পুলিশের কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখনই হাসির এসে আজিনের কাঁধে হাত রেখে বলে ওর হাতটা ছেড়ে দাও। আজিন রেগে বলে তুই কে রে? হাসির বেশ ভাব নিয়ে বলে এখানে আশেপাশে যা দেখছো সবই আমার। আজিন রেগে হাসিরের হাতটাও মুচড়ে ধরে। কিছুক্ষণ পরেই থানায় সবাই গেঞ্জি খুলে মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। আজিন টেবিলের উপর কিছু ড্রাগসের প্যাকেট রেখে বসে আছে। হাসির হাত জোর করে বলে আমি কিছু জানি না স্যার, এসব কার ড্রাগস? আজিন হাসিরকে ডেকে বলে তখন তো খুব বলছিলি ওখানে যা আছে সব নাকি তোর। হাসির বলে তখন তো একটু ভাব নিতে বলেছিলাম, কিন্তু এসব জিনিস আমার না, আমি এদের কাউকে চিনিও না। ফ্রেডি এসে বলে এই জিনিসগুলো তো আমার স্যার, ওরা তো সিগারেটও ঠিকমতো ধরতে পারে না, আপনি এগুলো আমায় দিয়ে দেন, না হলে ওরা পরে ভাগ চেয়ে নিবে। আর এগুলো এভাবে বাইরে ফেলে রাখলে নষ্ট হয়ে যাবে। এখানে কোথাও এসি আছে? আজিন রেগে ফ্রেডিকে মেরে বলে তোর সাহস তো কম না। ঠিক তখনই কনস্টেবল এসে খবর দেয় যে এদের বাবা এসেছে, মানে আবারও এই 5 বন্ধুর বাবা একসাথে থানায় এসেছে। এই দিনে দেখার বাকি ছিল। আজিন জিজ্ঞেস করে আপনারা এদেরকে চেনেন? আর্যর বাবা বলে এই 5 জন কলেজের স্টুডেন্ট আমাদের ছেলে, বাকিরা হয়তো নিউ অ্যাডমিশন নিয়েছে। আজিন বলে যারা যারা পড়াশোনা করো না তারা এক সাইডে চলে যাও। গাধার মতো সবাই এক সাইডে চলে যায়, কারণ তারা কলেজে থাকলেও পড়ালেখা তো আর করে না। আজিন রেগে বলে আমার কথার মানে হলো যারা কলেজে পড়ে তারা এক সাইডে চলে আসো। আর্য, মুসা, বিষ্ণু, বিবেক আর কালাম সবাই এক সাইডে চলে আসে। আজিন সকলকে একে একে নিজের নাম বলতে বলে। সব শেষে বিবেকানন্দের নাম শুনে আজিন দেয়ালে টাঙিয়ে রাখা স্বামী বিবেকানন্দের ছবি দিকে তাকায়। আজিন বলে আপনারা যদি নিজেদের ছেলের খেয়াল রাখতেন তাহলে আজকে ওরা এসব কাজ করতে পারতো না। থমাস বলে এরা সে ছোটবেলা থেকেই বাদরামি করতে করতে আজ আমাদেরকে থানা পর্যন্ত নিয়ে এসেছে। আর্যর বাবা বলে আপনাদের জেলে ভরে দিন, এরপর যদি ওরা শুধরে যায়। থমাস আর্যকে মারতে মারতে বলে তোর পেছনে টাকা খরচ না করে যদি কলার ফ্যাক্টরি দিতাম তাহলে আজকে আমি বড়লোক হয়ে যেতাম। আজিন হেসে বলে আমার বাবারও কলার ফার্ম ছিল, আর বাবা বলতো আমার পেছনে টাকা খরচ করাটা নাকি বেকার হয়ে গেছে। থমাস বলে আমি ছোটবেলা থেকেই ইঞ্জিনিয়ার হতে চাইতাম, কিন্তু পারিনি, তাই আমি চেয়েছি আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, এই জন্যই আমি ওর পেছনে সব টাকা খরচ করেছি। আজিন জিজ্ঞেস করে তা আপনি ইঞ্জিনিয়ার হতে পারলেন না কেন?
কেন? থমাস আফসোস করে বলে, আমি ক্লাস 9-এ 3বার ফেল করেছি, তাই আর পড়াশোনা করতে পারিনি। আজিন বিরক্ত হয়ে বলে, আপনি এত পরিশ্রম করার পরও পরীক্ষায় পাশ করতে পারেননি, তাই না? আপনার মতো গাধার পেছনে আপনার বাবা টাকা নষ্ট করেছে। এমন কথা শুনে মুসা আর তার হাসি আটকে রাখতে পারে না। সব বাবারা এবার রেগে বলে, আমরা তো আমাদের ছেলের ভালো ভবিষ্যতের জন্যই এত কষ্ট করি। ওরা পড়াশোনা না করুক, অন্তত আমাদের এইভাবে বেইজ্জত না করুক। ওরা ভাবে আমরা ওদের শত্রু, কিন্তু আমরা তো শুধু ওদের পড়াশোনা করাতে চাই। ঠিক তখনই 5 বন্ধু বলে, বাবারা এটা ভাবে না যে সন্তানের উপর দিয়ে কিরকম প্রেশার যায়। ছোটবেলা থেকেই এই প্রেশার নিয়েই বড় হয়েছি। আজিন বলে, ঠিক এই কারণেই আমি বহুবার সুইসাইড করার চেষ্টা করেছিলাম। আমি যদি সুইসাইড করতাম তাহলে সব থেকে বেশি ক্ষতি হতো আমার বাবা মায়ের। ফেরি বলে, স্যার আপনাদের এই প্রেশার কমানোর জন্যই তো আমি ড্রাগসের ব্যবসা শুরু করেছি। এটা কোনো কথা? আজিন রেগে এক থাপ্পড় মেরে বলে, তোকে তো আমি পরে দেখছি। আজিন রেগে সবাইকে চলে যেতে বলে। একে একে সবাই বেরিয়ে গেলে আর্য সহ তার বাকি বন্ধুরা এসে আজিনকে বলে, আমাদের বাবা মাও আমাদের সাথে এত ভালো করে আজ পর্যন্ত কথা বলেনি যেমনটা আপনি বলেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আজিন বলে, আমার বাবার জন্য আজকে আমি না চাওয়া সত্ত্বেও এই চাকরিতে ফেসে গেছি, তাই আমি তোমাদের কষ্টটা বুঝি। এখন তোমরা যাও। সবাই একে একে থানা থেকে বের হয়। বিষ্ণু তার বাবার গাড়িতে উঠতেই যাবে, বাবা ধমক দিয়ে বলে, গাড়ির দরজা লাগিয়ে দাও। বিষ্ণু দরজা লাগিয়ে দিলে বাবা বলে, আমার বাড়িতে আমার পরিবার আছে, আমি শেষ বয়সটা জেলে কাটাতে চাই না, তাই আমি চাই না আমার বাড়িতে কোনো ড্রাগ ডিলার থাকুক। আজকের পরে যেন তোমাকে আমার বাসার আশেপাশেও না দেখি। বলেই গাড়ি চালিয়ে চলে যায়। বিষ্ণুর বাকি বন্ধুদের বাবারা তাদেরকে বাইক বা স্কুটিতে করে বাড়ি নিয়ে যায়। সবাই অসহায়ের মতো বিষ্ণুর দিকে তাকায়। মুসা বাড়ি পৌঁছাতেই তার বাবাকে বলে, বাবা তোমার বাইকের চাবিটা দিবে? মুসার বাবা জিজ্ঞেস করে, বাইকের চাবি কেন? মুসা বলে, বিষ্ণুকে আনতে যাব। মুসার বাবা ব্যাপারটা বুঝতে পেরে বাইকের চাবি দিয়ে দেয়। মুসার মতো বাকিরাও বিষ্ণুকে খুঁজতে আসে, কিন্তু বিষ্ণুকে পাওয়া যায় না। সারা দিন ধরে সবাই মিলে বিষ্ণুকে খোঁজে, কিন্তু কোথাও পাওয়া যায় না। দেখতে দেখতে রাত হয়ে যায়। সবাই কলেজ ক্যাম্পাসে আসতেই দেখে বিষ্ণু সুইসাইড করার জন্য কলেজের ছাদে দাঁড়িয়ে আছে। মুসা বলে, আগে নিচে আয়, এরপর কথা বলে দেখছি যে কি করা যায়। বিষ্ণু কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাদের কারোর সাথে দেখা করতে চাই না, আমি এখনই ঝাঁপ দিয়ে মারা যাব। কেউ আমাকে চায় না, আর তোমরা তো তখন আমাকে ফেলেই চলে গিয়েছিলে। মুসা রেগে বলে, তুই লাফ দিলে কিন্তু সোজা মরে যাবি, আর তোর ওই জালিম বাবা আমাদের পিছু ছাড়বে না, উল্টা বলবে আমরা তোকে খুন করেছি, আমাদের সবার জীবন শেষ হয়ে যাবে। বিষ্ণু বলে, হতে দাও, সবাই একসাথে মরে যাই। এবার সবাই বিরক্ত হয়ে বিষ্ণুকে বোঝায় যে সে লাফ দিলে মরলেও তার পরিবারের দাফন কাফন করতে অনেক খরচ হয়ে যাবে, আর সে যদি লাফ দিয়ে না মরে তাহলে হাত পা ভাঙলেও পরিবারের খরচ বেড়ে যাবে। আর্য বলে, তুই ওখান থেকে লাফ দিলে সবচেয়ে বড় ক্ষতিটা তোরই হবে, কারণ 2-3 মাস পরে আমরা সবাই এমনিও তোকে ভুলে যাব, তাই লাফ না দিয়ে নিচে নেমে আয়। বিষ্ণু বলে, আমি লাফ না দিলেও কিচ্ছু ঠিক হবে না। আর্য বিরক্ত হয়ে বলে, আমরা সবাই বোঝানোর পরও যেহেতু তুই বুঝতে পারছিস না, তাহলে আমরা বরং চলেই যাই। সবাই কিভাবে যেতে দেখে এবার বিষ্ণু উপায় না পেয়ে নিচে নেমে আসে। বিষ্ণুকে নিয়ে সবাই বাসায় চলে আসে। বিষ্ণু বলে, তোমরা চলে যাও, না হলে আমার সাথে সাথে বাবা তোমাদেরকেও মারবে। আর্য বলে, তুই যতক্ষণ না রুমে গিয়ে আরামে ঘুম দিচ্ছিস ততক্ষণ পর্যন্ত আমরা কোথাও যাব না। বিষ্ণু সকালে থেকে বিদায় নিয়ে বাসার ভেতরে চলে আসে, আর বাকিরা বাইরে বাইক নিয়ে অপেক্ষা করছে। বিষ্ণু ঘরে ঢুকতেই বাবা ভাত খাওয়া ছিঁড়ে রেগে বলে, এখানে কেন এসেছিস? আমি বলেছি না আমার বাড়িতে কোনো ড্রাগ ডিলারের জায়গা নেই? রাধিকা বলে, ও জেনে বুঝে কিছুই করেনি। বাবা রেগে বলে, সবাই আমাকে ড্রাগ ডিলারের বাবা বলছে, আমাকে আমার ছেলে এই সম্মান দিয়েছে, ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাতে চেয়েছিলাম, আর সে হয়ে গেল নেশাখোর। বিষ্ণু কাঁদতে কাঁদতে বলে, বাবা আমি জেনে বুঝে কিছুই করিনি। বাবা তারপরও ছেলের উপর রেগে গেলে রাধিকা নিজেকে আর আটকাতে না পেরে বলে, ছোট থেকেই ছেলেটাকে পড়ার চাপ দিয়ে একদম পাগল বানিয়ে রেখেছো, কখনো ছেলের সাথে ভালো করে একটা কথাও বলনি, ছেলে বিগড়ে যাবে এটাই তো স্বাভাবিক, তাই না? বাবা রেগে মাকে এক থাপ্পড় দিয়ে বলে, এখন তুমি আবার ছেলের পক্ষ নিচ্ছ? বিষ্ণু কাঁদতে কাঁদতে বলে, বাবা তুই মাকে কেন মারছো? বিষ্ণু নিজেকে আর সামলাতে না পেরে একটা ফুলদানি দিয়ে বাবাকে মারতে যায়। রাধিকা এসে ছেলেকে বাধা দেয়। বাবা রেগে বলে, আজ মেরেই ফেল, এটাই তো বাকি আছে। বিষ্ণু আর সহ্য করতে না পেরে দৌড়ে ছাদে এসে ছাদ থেকে লাফ দেয়। নিচেই একটা গাড়ি রাখা ছিল। বিষ্ণু গিয়ে সোজা সেই গাড়ির উপর পড়ে। আদ্র সহ বাকি সকলে এমন কিছু দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। রক্তমাখার শরীরে হাসপাতালে বসে আছে রাধিকা আর রাধাকৃষ্ণন। আদ্র সহ বাকি বন্ধুরাও অনেক কান্না করছে। মুসার বাবা আর থমাসান হাসপাতালে আসে। মুসার বাবা জিজ্ঞেস করে, এখন কেমন আছে? বিষ্ণুর মামা বলে, এখনো জ্ঞান আসেনি। রাধাকৃষ্ণন বলে, ও পড়াশোনায় খুব ভালো ছিল, যেদিন থেকে এই ছেলেগুলোর সাথে মিশতে শুরু করেছে সেদিন থেকেই ও বিগড়ে গেছে। ছেলেগুলো থেকে দূরে রাখতে আমি এই কলেজে ভর্তি করালাম, কিন্তু এখানে ওরা পিছু ছাড়েনি, ওদের বলো গিয়ে বিষ্ণুর গলা টিপে মারতে। বলেই রাধাকৃষ্ণন কান্না করতে থাকে। থমাস এসে আদ্রকে বলে,
বলে নিজের সাথে সাথে বাকিদেরও বরবাদ করে দিয়েছো বলেই আর্যকে মারতে থাকে। সবাই মিলে থমাসনকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে আর্যকে মারতে মারতে সেখান থেকে নিয়ে যায়। ঘরে বসে আর্য হাউমাউ করে কান্না করছে। মুসা রক্তমাখার সার ধুতে ধুতে বন্ধুদের কথা ভেবে কান্না করছে। কামালা বাবাকে জড়িয়ে ধরে কান্না করছে। বিষ্ণুর জ্ঞান ফিরে আসে, যদিও মাথায় পায়ে সব জায়গায় ব্যান্ডেজ করা। বিবেকও সারাদিন বাসায় মন মারা হয়ে বসে আছে। হাসিও তার বন্ধুদেরকে ছাড়া চায়ের দোকানে মন খারাপ করে বসে আছে। রাধাকৃষ্ণ হাসপাতালে ছেলের সাথে দেখা করতে আসতেই রাধিকা বলে, আপনি চিন্তা করবেন না, ও ভালো মতো পড়াশোনা করবে আর সব পরীক্ষায় পাশ করবে। রাধাকৃষ্ণ মুখ ঘুরিয়ে বলে, ও যা ইচ্ছা তাই করুক। সবাই মন মারা হয়ে দিন পার করতে থাকে। পরীক্ষার দিন রাধাকৃষ্ণ ছেলেকে পরীক্ষার হলে নিয়ে আসে। জানালা দিয়ে বিষ্ণুকে দেখে মুসা, আরজু আর কালামের মন আরো খারাপ হয়ে যায়। আরজু আর চোখ রিতাকে দেখে, যার জন্য আজ তাদের এই অবস্থা। রাধাকৃষ্ণ বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। মায়ার পাশে সিটে বসেই বিষ্ণু পরীক্ষা দিচ্ছে। বিষ্ণু মায়াকে দেখেও না দেখার ভান করে। পরীক্ষা শেষে আর্য মাথা নিচু করে সেখান থেকে চলে যেতে গেলেই রাধাকৃষ্ণ আর্যকে দেখেও কিছুই বলে না। ফাইনালি আজ বিটেক এক্সামের রেজাল্টের পালা। কি ভাবছেন কোনো মিরাকেল হয়ে যাবে? একদমই না, সবাই ফেল করেছে। মুসার বাবা বলে, আমরা আগেই জানতাম তোর এই অবস্থাই হবে। এদিকে বিষ্ণুর মামা তার ভাইকে বলে, এসব পূজা করে কোনো লাভ হবে না, পরীক্ষায় পাশ করতে হলে পড়ালেখা করতে হয়। বেচারা মন খারাপ করে মন্দিরে চলে যায়। এদিকে বিষ্ণুর বাবা এসে বলে, বিষ্ণুর বন্ধু বিবেক বাইক অ্যাক্সিডেন্ট করেছে, বিষ্ণু যেন তাকে দেখতে যায়। এতদিন পরে বিষ্ণুকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর আর কি চোখের পলকেই সময় কেটে যায়। বান্দরগুলো আবারও একসাথে পড়ালেখা, মুভি দেখা, পার্টি, মৌজ মাস্তি আর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিন কাটায়। আর বিশ্বম ইঞ্জিনিয়ারিং পাশ করে ভালো চাকরি নিয়ে কানাডা চলে যায়। সেখানে আবার আর্য কমেন্ট করে, টাকা দিয়ে কি সুখ কেনা যায়? সান্ত্বনা আর কি। কয়েক বছর পরই বিশ্বম ডেইজিকে বিয়ে করে, তাদের একটা ছেলেও হয়ে যায়। আর এই বেকার বন্ধুর দল মজ মাস্তি করে ক্লান্ত হয়ে এখন হতাশায় দিন পার করছে। সকালে ঘুম থেকে দেরি করে উঠে টিভি দেখা, রাতে একসাথে অনলাইন গেম, বিকালে টং এর দোকানে ড্রিঙ্কস আর সিগারেট, কখনো বাচ্চাদের সাথে ক্রিকেট খেলা, তো কখনো মহল্লার মানুষকে জ্বালিয়ে বেড়ানো। এভাবেই বেকারদের জীবন চলে যাচ্ছে। এক সকালে বিষ্ণুর বাবা খবরের কাগজ দিয়ে বলে, কয়েকটা চাকরির বিজ্ঞপ্তি আছে, ট্রাই করে দেখো। রাতে সব বেকার বন্ধু ড্রিঙ্কস এর আড্ডায় আসলে সবাই একই কথা বলে, তাদের কিছু একটা শুরু করা উচিত, এভাবে তো জীবন চলে না। কিন্তু প্রশ্ন হলো এরা কি করবে? সমস্যা হলো এই বেচারাগুলো লাইফ নিয়ে যখনই সিরিয়াস হওয়ার চিন্তা করে তখনই জীবন এত সিরিয়াস হয়ে যায় যে তাদের সব উদ্যম একদম হাওয়া হয়ে যায়। পরের দিন সকালে আজু তার বড় চাচার ছেলের বিয়েতে আসলে তার বাবা আর পুরো পরিবারের সামনেই মেজো চাচা টিটকারি করে বলে, ওই দেখো ইঞ্জিনিয়ার ছেলে এসেছে যে আজও পাশ করতে পারেনি, এত ব্যস্ততার মাঝে এখানে এসে আমাদের ধন্য করেছে। এদিকে মুসার বাসায় তার দাদা আর চাচারা খেতে আসলে খাওয়ার সময় মুসা বাবাকে ইশারা দিতেই বাবা দাদাকে বলে, ভাবছিলাম যে নদীর পাড়ের জমিটা যদি মুসাকে দিতাম তাহলে মুসা ওখানে ফার্মিং এর কাজ করতে পারতো। বিবেক তার বাবার সাথে ব্যাংকে এসেছে ব্যবসার জন্য লোন নিতে। বাবা বলে, ভালো করে পড়ালেখা করলে নিজেই ইনকাম করতি, এখন লোনের দরকারও হতো না। তাও ভালো যে দেরিতে হলেও হুশ তো ফিরেছে। এদিকে বিষ্ণুর বান্ধবী মায়ের সাহায্যে মায়ের অফিসে বিষ্ণু ইন্টারভিউ দিতে আসে। বাইরে বিষ্ণুর বাবা এক বুক আশা নিয়ে বসে আছে যে আজ তার ছেলে চাকরি পেয়েই ফিরবে। কামালের বাসায় কামালের মা তার ভাইকে বলে, এই বাড়িটা বেচে কামালের বোনের বিয়ে দিয়ে দেই, আর বাকি টাকা দিয়ে কামালকে দুবাই পাঠিয়ে দিলেই তো হয়। বাবা রেগে বলে, মেয়েটা তো পড়াশোনা করছে, ওকে অন্তত পড়ালেখা শেষ তো করতে দাও। কামালের মামা বলে, আজকাল ফর্সা মেয়েই তো বিয়ে হয় না, তোমাদের মেয়ের যা রং বিয়ে হবে বলে মনে হয় না, অনেক যৌতুক লাগবে। কামালের বোন রেগে ইচ্ছা করে মামার হাতে গরম চা ঢেলে এমন ভান করে যেন ভুল হয়ে গেছে। এদিকে আজও দেখে তার চাচাতো ভাইয়ের সাথে তারই সেই ক্রাশ রিতার বিয়ে হচ্ছে। আজও রিতার সাথে পরিচিত হতে গেলেই বড় চাচা টিটকারি করে বলে, রিতা তো সেই কবেই পাশ করে বের হয়েছে, এত বছর ধরেও পাশ করতে পারলে না। বাবা বলে, ভাই খামোখা বিয়ের পরিবেশটা নষ্ট কেন করছেন? বলে সবাইকে ভেতরে পাঠিয়ে দিলে বড় চাচা বলে, যখন যেটা বলার সেটা বলো না, এই জন্যই তো ছেলে এমন বকে গেছে। এসব দেখে মেজো চাচা টিটকারি করে হাসলে আজ্জু আর সহ্য করতে না পেরে বলে, আমার চিন্তা বাদ দিয়ে নিজের ছেলের দিকে নজর দিন। মেজো চাচা রেগে সবার সামনেই আজ্জুর গালে কষে এক চর মেরে বলে, এখনই ভাইকে সরি বল। আজ্জু মাথা নত করে সরি বললে বাবা চুপচাপ এসব দেখতে থাকে। এদিকে মুসার বাসায় তার চাচা টিটকারি করে বলে, কলা গাছের ফার্ম করবে, এ আবার কোন পাগল? ভাই আপনি আসলেই বড় একটা গাধা। এত অপমান সহ্য করেও মুসার বাবা বলে, ছেলে যখন বলেছে তখন একবার চেষ্টা করতে দিতে সমস্যা কোথায়? বাবা আপনি যা বলবেন সেটাই হবে, কারণ আপনি সবসময় সঠিক সিদ্ধান্ত নেন। দাদা কথা ঘুরিয়ে বলে, বিরিয়ানিতে ঘিয়ের পরিমাণটা বেশি হয়ে গেছে। এই কথা শুনে সবাই মুসা আর বাবার মজা উড়াতে জোরে জোরে হাসতে থাকে। এদিকে ব্যাংকের অফিসার বিবেকের বাবাকে জানায়, তা যেহেতু আগে গাড়ির লোন এখনো শোধ করেনি তাই এখন লোন পাস করা সম্ভব না। বিষ্ণু বেচারা ইন্টারভিউতে ভয়ের কোনো কথা ঠিকমতো বলতেও পারে না। মায়ার বস উল্টা মায়াকে বকা দিয়ে বলে, কি সব আলতু ফালতু লোকে রেফার করো, এরপর এমন হলে তুমিও চাকরি হারাবে। বিষ্ণু মন খারাপ করে বের হয়ে বলে, আমার দ্বারা এসব হবে না, এসব অনেক কঠিন।
ব্যাংকের অফিসারের কাছে বিবেকের বাবা অনেক অনুরোধ করলে অফিসার বলে যদি আপনাদের নিজের বাসা থাকতো তাহলে কোনো পথ বের করা যেত। শেষ উপায় হলো সোনা। বাসায় কোনো সোনা থাকলে বলেন ইন্টারেস্ট রেট কম হবে, কিন্তু টাকাটা পেয়ে যাবেন। এদিকে বিশ্বম জানায় সে কানাডা থেকে জব সুইচ করে ইউএসএ ফ্লোরিডায় জব নিয়েছে, আর ডিজি কানাডাতেই থাকবে। আসলে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিজির বাবা রেগে জিজ্ঞেস করে আলাদা হওয়ার কোনো কারণ তো বলবে, আর বাচ্চা দেখাশোনা এবার কে করবে? বিশ্বম বলে আসলে আমাদের মধ্যে হাজারটা সমস্যা আছে, তাই একসাথে থাকা সম্ভব না। আর আমি ভেবেছি বাচ্চা আমাদের এই বাসায় থাকবে, আমার বাবা মায়ের কাছে। ডেইজির বাবা রেগে বলে বিয়ে কি হাতের মোয়া নাকি, যখন যা খুশি করবে? তোমাদের বাচ্চা এখন আমাদেরকে পালতে হবে? ডেইজি রেগে বলে দেখো বাবা, সিদ্ধান্তটা আমাদের দুজনের, ওকে দোষ দেওয়া বন্ধ করো। বিশ্বমের মা বলে আমার বয়স হয়েছে, সবসময় হাঁটু আর মাজায় ব্যথা লেগেই থাকে, তোর বাবাও অসুস্থ, এই বয়সে বাচ্চা দেখাশোনা করা সম্ভব না। ডেইজির বাবা বলে আজকালকার জেনারেশনটা এমনই, দায়িত্ব থেকে পালাতে পারলেই বাঁচে। বিশ্বম রেগে চলে যায়। কামাল তার পাসপোর্ট দিয়ে বলে নেন, আপনাদের যা খুশি করেন। মা মামাকে বলে ভাই ওকে মিডল ইস্টের কোনো দেশে পাঠিয়ে দে। বাবা হঠাৎ এসে বলে অনেক বছর আগে আমার বাবা তার বাড়ি বেচে দুবাইতে যায়, 30 বছর কঠোর পরিশ্রম করে আমাদের বড় করে, তারপর আবার এই বাসা বানায়। সেই বাসা বেচে আমি দুবাই যাই, তারপর আমিও কঠোর পরিশ্রম করে বাসাটা আবার কিনি। এখন কালামকে এই বাসা বেচে পাঠাবো, তারপর সে কঠোর পরিশ্রম করে অন্য কোথাও বাড়ি বানাবে। এটা কি প্রজন্মের পর প্রজন্ম চলতেই থাকবে? পুরো 20 বছর পরিবার থেকে দূরে একা জীবনের লড়াই করেছি। এত দূরে একা থাকার কষ্ট আমার থেকে কেউ ভালো বোঝে না, তাই আমার ছেলে এখানে আমাদের সাথেই থাকবে, এখানে ওর কোনো চাকরির ব্যবস্থা করে দিব। মুসার বাবা তার ভাইকে বলে আজকালকার বাচ্চারা আমাদের থেকেও বেশি জ্ঞানী, বুঝেছো? আপনি তো আদি আমলের চিন্তা নিয়ে বসে আছেন যে কলার চাষ করে কি হবে, কিন্তু কলাও নারকেলের মতোই অনেক উপকারী, এর অনেক ব্যবহার তো আমরা জানি না। বাবা শোনো, শুধু কলা না, কলার কাদিও দেশের বাইরে এক্সপোর্ট করবো। মুসা তার বন্ধুদের সাথে মিলে 2 কোম্পানির সাথে এগ্রিমেন্ট সাইনও করিয়ে নিয়েছে। আর এই যে শাড়িটা দেখছো না, সেটা কলা গাছের আঁশ দিয়ে বানানো। আজকাল মার্কেটে ওয়েস্ট প্রোডাক্টের অনেক দাম আছে। আপনাদের কাছে আমার ছেলের কোনো মূল্য না থাকলেও আমি জানি আমার ছেলে কি করতে পারে। বিয়ের বাড়িতে আজ্জুর বাবা ডাইনিং হলে ঢুকতেই শোনে আজ্জুর মেজো চাচা তখনও খাবার সার্ভ করতে করতে আজ্জুকে নিয়ে উল্টাপাল্টা বলছে, আর বাকিরা তাকে নিয়ে হাসাহাসিতে ব্যস্ত। আর সহ্য করতে না পেরে বাবা তেড়ে এসে চাচার গালে কষে এক চড় দিয়ে বলে আমার ছেলের গায়ে হাত তোলার তুই কে রে? তোর সাহস হয় কিভাবে ওকে সবার সামনে অপমান করার? কোনো কাজ তো করার যোগ্যতা ছিল না। চিন্তায় চিন্তায় বাবা অসুস্থ হয়ে পড়ে। আমি বাবাকে অনেক কষ্টে রাজি করিয়ে তোকে দোকান দিয়ে দিই, আর আজ সেই দোকানের বদলতে চলে আমার পরিবারের উপর আঙ্গুল তুলিস? সবার সামনে নিজের অপমান না হলে তোদের মতো লোকের কখনো শিক্ষা হবে না। বড় ভাই দৌড়ে এসে বলে আহা বিয়ে বাড়ি থামতো। বাবা রেগে বলে একটু আগে যখন সবার সামনে আজ্জুকে অপমান করলেন তখন মনে ছিল না? আজ আমি উচিত কথা উচিত সময়ই বলবো। বড় চাচা রেগে বলে এর মতো বেকার অযোগ্য ছেলের জন্য তুই আমার সাথে তর্ক করবি? আজ্জু লজ্জায় মাথা নত হয়ে যায়। আজ্জু বাবাকে থামতে বলে। বাবা রেগে জিজ্ঞেস করে তোর বয়স কত? আজ্জু অবাক হয়ে বলে 26। বাবা রেগে চাচাকে বলে আপনার যখন 26 বছর বয়স ছিল তখন আপনি কি উদ্ধার করেছিলেন মনে আছে? প্রতিবেশী কোন এক মহিলার বাসায় গিয়ে ধরা খেয়েছিলেন। আপনার জন্য বাবার লজ্জায় মাথা নত হয়ে গিয়েছিল। আমার ছেলে আমাকে কখনোই এভাবে অপমানিত করেনি, তাই কথা বলার আগে যেদিকে ভেবে কথা বলতে আসবেন। বলেই আজও তার পুরো পরিবার নিয়ে হল থেকে বের হয়ে যায়। বেচারা বড় চাচা তো লজ্জায় মাথা কাটা। এ ধরনের লোককে এভাবে জবাব দেওয়া উচিত। বিশ্বকের মা বাবাকে বলে তুমি চুপ করে আছো কেন? বাবা বলে জীবনটা ওদের দুজনের, সিদ্ধান্তটাও ওদের দুজনেরই হওয়া উচিত, তাহলে আমরা কেন ওদেরকে আটকাবো? ছোটবেলা থেকেই বিশ্বম কোথায় কি করবে কখন করবে সব সিদ্ধান্ত আমরাই নিয়েছি। ক্লাস 4-এ পড়তো তখনই ওকে আত্মীয়র বাসায় পড়ালেখার জন্য পাঠিয়েছি। কলেজের জন্য হোস্টেলে থেকেছে, এরপর চাকরির জন্য বেঙ্গালুরুতে, তারপর কানাডা। আমরা ওকে কখনো ভালোবাসাটাই শিখাইনি। ওরা যদি মনে করে আলাদা হয়ে থাকলে ভালো থাকবে তাহলে থাকুক, আমাদের জন্য কেন ওরা দম বন্ধ করে জোর করে একে অপরের সাথে থাকবে? মা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে তাহলে এই বাচ্চার কি হবে? এদিকে অফিস থেকে বের হয়ে বিষ্ণুর বাবা বলে আরে চিন্তা করিস না, আমি তো পড়ালেখায় তোর থেকেও বেশি খারাপ ছিলাম। বাবা মারা যাওয়ার পর তার জায়গায় আমি চাকরি পাই, তাই আমি মারা গেলে আমার চাকরিটাও তুই পাবি। বিষ্ণু কাঁদতে কাঁদতে বলে বাবা দয়া করে এমন বলো না, আমি অনেক চেষ্টা করব, আর কোনো না কোনো চাকরি তো অবশ্যই পাবো। ব্যাংকে বিবেকের কাছে বাবা এসে বলে এই ব্যাংকের লকারে তোর মায়ের গয়না ছিল, এটাই তোর মায়ের শেষ স্মৃতি আর আমাদের শেষ পুঁজি। ভাবিনি কলার বাগান এতটা দামি হবে। বিবেক বলে না বাবা এটা আমার দরকার নেই। বাবা কাঁদতে কাঁদতে গয়নাগুলো বিবেকের হাতে দিয়ে বলে এটা বুঝে শুনে ব্যবহার করিস। বিবেক কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরে। বিশ্বকের বাবা এসে বলে চিন্তা করিস না, তোর ছেলেকে আমরা দেখে রাখবো, তুই মাঝে মাঝে দেখা করতে আসবি তো? বিশ্বক কান্না করতে করতে মাথা নাড়িয়ে বলে হ্যাঁ। বাবা অসহায়ের মতো বলে যে বাবা মায়ের সন্তানরা বিদেশ থাকে তারা শুধু তখনই আসতে পারে যখন তাদের
আমাদের আপন কারোর দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়। আমার শুধু ওই একটাই ভয়। বাবার কথা শুনে বিশওয়াক আজ তার চোখের পানি আর আটকে রাখতে পারে না। এমনটাই আসলে হয়। বাবা মা প্রথমে ক্যারিয়ার করে পাগল করে দেয়, তারপর সন্তানেরা যখন ক্যারিয়ার সেট করে নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে যায় তখন শেষ বয়সে সেই সন্তানদেরই সাপোর্ট চায়, যাকে তারা কখনোই ভালোবাসার মমতা বা আদর শেখায়নি। এটাই আমাদের বর্তমান দুনিয়ার সবচেয়ে কঠিন সত্য। মুসা দাদা বলে, গাছ লাগানো কতদিন পরে কলা হবে? মুসা বলে, কমসে কম 9 থেকে 10 মাস। দাদা বলে, তার মানে একটা বাচ্চা জন্মানোর সময়, তাই না? তাহলে কয়েকটা গাছ লাগিয়েই দেখো, 9 মাস পর দেখি তোমার লাগানো গাছে ফল আসে। মুসার বাবার দিকে তাকিয়ে বলে, নাকি আমার গাছে? মুসার সবগুলো দাঁত বের করে বাবার দিকে তাকিয়ে হাসতে থাকে। আজ প্রথম বাবার এত সাপোর্ট পেয়ে বিষ্ণু চুপচাপ কান্না করতে থাকে। বাবা চোখের পানি উড়ে তার মুখে পড়তেই বিষ্ণু অবাক হয়ে বলে, বাবা তুমি কান্না করছো? বলেই বাবাকে জড়িয়ে ধরে। বাবা ভালো তো ঠিকই বাসে, কিন্তু তাদের শাসন আর না বলা অনুভূতির পেছনেই ভালোবাসাটা এমন ভাবে লুকিয়ে রাখে যে কেউ কখনো ভালোবাসাটা বুঝতেই পারে না। বাবাকে কাঁদতে কাঁদতে যেতে দেখে বিবেক পেছন থেকে বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কান্না করতে থাকে। আজও ফ্যামিলি ফটো তুলতে স্টেজে এসে মাথা নিচু করে বাবার পাশে একটু দূরে দাঁড়ায়। ক্যামেরাম্যান কাছে আসতে বললে ইতস্তত করতে করতে কাছে আসে। ছেলেকে সাহস জোগাতে বাবা আজ ছেলেকে বুকে জড়িয়ে নেয়। এত বছর পরে বাবার বুকে এসে আজ্জু আর সহ্য করতে না পেরে কান্না করতে থাকে। বিশওয়াক বাবার এতটা সাপোর্ট পাবে কখনো কল্পনাও করতে পারেনি, তাই ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। মুসা আর বাবা দুজনের মুখে হাসি হলেও দুজনের চোখেই পানি। আসল হিরো সে না যে কোনো সুন্দরীকে বিয়ে করেছে বা ডক্টর, কালেক্টর বা ইঞ্জিনিয়ার হয়েছে, বরং আসল হিরো তো সে যাদের বাবা মা সব সিচুয়েশনেই সন্তানের পাশে দাঁড়ায়। এতক্ষণ কলা বাগানের ছায়ায় বসে এই নিকাম্মা বন্ধুগুলো তাদের সফলতার গল্প দুইটা ছোট বাচ্চাকে শোনাচ্ছিল। ঠিক তখনই বাচ্চা দুইটার বাবা গাইতে এসে হর্ন দিলে তারা ছুটে গাইতে আসে। দেখা যায় সেদিনের সেই মোটিভেশনাল স্পিকার পুলিশ অফিসার আজিনী তাদের বাবা। আজিন বলে, এতক্ষণ লাগলো কেন আসতে? আজিনের ছেলে বলে, আসলে ওই ভাইয়ারা তাদের গল্প বলে আমাদের শেখালো যে অন্যের শর্তে জীবন পার না করে নিজের শর্তে জীবন সাজানো উচিত। আজিন বলে, এসব কথায় মোটেও কান দেওয়া লাগবে না। আজিনের ছেলে বলে, কিন্তু ভাইয়াদের গল্পের ওই পুলিশ তো বলেছে নিজের স্বপ্নকে ফলো করতে, আর আমি তো আর্মস্ট্রং হতে চাই। আজিন বলে, আজকাল অ্যাস্ট্রোনটের ভালোই ডিমান্ড। আজিনের ছেলে বলে, না না, আমি তো সাইকেল রেস চ্যাম্পিয়নের কথা বলছিলাম। পেছন থেকে আরেক ছেলে বলে, আমি তো ফাইটার হব। আজিন রেগে বলে, এসব বাদ দিয়ে পড়ালেখায় মন দাও। আইপিএস পরীক্ষায় পাশ করে এই এলাকার কমিশনার হবে, বুঝতে পেরেছো? দেখেছেন, বাবা হয়ে আজিন তার রূপ বদলে ফেলেছে। মানে বড় বড় কথা সবাই বলে, কিন্তু নিজের বেলায় কেউ তা মানে না। এটাই হলো জালিম দুনিয়ার নিয়ম। এদিকে সব বন্ধুরা শুয়ে বসে আড্ডা মারছে। কামাল বলে, সব প্ল্যান মতো হয়ে যাক, ব্যাস আর কি লাগে। তবে বৃষ্টি হলে তখন কি হবে? মুসা অনেকক্ষণ ভেবে বলে, আমার কি মনে হয় জানো, এবছর বৃষ্টি হবেই না। এই দেখো জ্যোতিষী কি বলছে। ঠিক তখনই আকাশ কালো করে বৃষ্টি আসে, আর টানা বৃষ্টিতে নদীর পানি উপচে সব কলা গাছ পানির নিচে চলে যায়। লও ঠেলা, এই বেচারাদের ভাগ্য আসলেই খারাপ। এদিকে চায়ের দোকানে বসে চার বন্ধু সেই কথাই বলছিল যে নদীর পাশে কেউ চাষ করে নাকি। একজন বলে, তাহলে চল আমরা ওদেরকে সাহায্য করি। আরেকজন বলে, হ্যাঁ, একটা বালতি নিয়ে পানি তুলে দিয়ে আসি। এসব বাদ দে, এখন তো আমাদের গল্প বলার সময়। আমার কাছে একটা বুদ্ধি আছে, চল সবাই বিদেশ গিয়ে পার্ট টাইম জব করি। ঠিক তখনই দোকানি কলা ফ্রাই দিয়ে গেলে সবাই খেতেই যাবে, তখনই বলে, বিনায়ক আজকের বিলটা তুই দিয়ে দিস। বিনায়ক বলে, টাকা তো নেই। পাশেজন বলে, আমার তো বিষ কিনে খাওয়ার টাকাটাও নেই। ছেলেটা রেগে বলে, ভিখারি কোথাকার, পকেটে ফুটো করিও নেই, আবার যাবে বিদেশ, রাখ খাবার। তখনই সবাই পিছনে তাকিয়ে দেখে আর একজন অলরেডি কলা ছিলে খাওয়া শুরু করে দিয়েছে। সবাই রেগে তাকালে বেচারা আধা খাওয়া কলাটা খোসায় মুড়িয়ে আগের মতো রেখে কাদের মধ্যে কলাটা লুকিয়ে রেখে দেয়। সবাই চিৎকার করে বলে, বিল পরের বার দিব। বলেই সবাই দে দৌড়। হয়তো এর পরের পর্বে এই বান্দরগুলোর গল্পই বলবে। আসলে জীবন মানেই যে সফলতার গল্প হতে হবে বিষয়টা এমন কখনোই না। এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রায় এর লাখপতি ওর কোটিপতি হওয়ার গল্প শোনা যায়, কিন্তু তার এই সফলতার পেছনের গল্প, সেই পরিশ্রম কয়জনই বা জানতে বা শুনতে চায়? হাতের সব আঙ্গুলি যেখানে সমান না, সেখানে একই ক্লাসে পড়া বা একই বাসায় বড় হওয়া সব বাচ্চারা যে সমান মেধার অধিকারী হবে তা আমরা কেন ভেবে নেই? প্রতিটা মানুষের আলাদা আলাদা গুণ থাকে, শুধু সেটা একবার বুঝে তাকে সেই পথে নিয়ে গেলেই বাকি পথ সে নিজেই খুঁজে নিবে। কিন্তু আমরা কি করি? সবাইকে ডক্টর, ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ি। আলোকে যতই চ্যাপ্টা করে লম্বা করার চেষ্টা করেন না কেন, সে কখনোই যেমন বেগুন হবে না, তেমনি যে যা করতে ভালোবাসে তাকে সেই কাজে ক্যারিয়ার করতে আটকালে সে কখনোই সফল হতে পারবে না।
আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।